এখন যে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে, আপনি কোথায় যেতে চান? আপনি কোথায় যেতে চান? সংসদে তো আপনি নির্বাক থাকেন এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্রীড়া বিষয়ক প্রশ্নের উত্তর দেন, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেন, তিনি সব্যসাচী সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন। শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থা ওই সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। দুনিয়ার সমস্ত বিষয়ে তিনি উত্তর দিচ্ছেন, শুধু নিজের মন্ত্রণালয়ের খবর নাই। গত 2 মাসে তাদের নিজেদের অন্তর্কন্দলে এই পর্যন্ত 30 জনের অধিক বিএনপি নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, কিন্তু তিনি বাংলাদেশকে সংবিধান পড়াচ্ছেন, যে সংবিধান আবার প্রতি পদে পদে প্রতি বাক্যে বাক্যে তিনি ভুল বলেন, বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি মনে করেন সংবিধানের ধারা উপধারা 115 অনুচ্ছেদ এটা আছে, 64 অনুচ্ছেদ এটা আছে, এইটা বুঝাই নাকি সংবিধান বোঝা। তিনি এখন বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন এবং তিনি কত তার অডাসিটিটা আপনারা খেয়াল করবেন। সংসদে দাঁড়িয়ে পুরো জাতিকে তিনি অপমান করছেন। তিনি বলছেন তিনি মাস্টারি করছেন। যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরপরে তাকে আর ওই জায়গায় কথা বলতে দিত না। আপনি আমাদের সংসদ নেতাকে দেখবেন তিনি নাকি জেস্টার পলিটিক্স করেন। আমি বলেছি তিনি একজন নির্বাক চলচ্চিত্র। সংসদে তিনি গাম্ভীর্যের সাথে বসে থাকেন। তিনি জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, চিফ হুইপ কথা বলেছেন, বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা কথা বলেছেন, কিন্তু আমাদের নির্বাক চলচ্চিত্র একটা সেকেন্ড মুখ থেকে একটা শব্দ বের করেন নাই। তার পক্ষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলে যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন, সরকার সংসদীয় সার্বভৌমত্বের কথা বলছে, কিন্তু সরকার সংসদীয় সার্বভৌমত্বের নামে যে জিনিসটা বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে সেটা হচ্ছে সংসদীয় স্বৈরতন্ত্র। এবং আমাদের বিরোধী দলের সর্বমোট আসন হচ্ছে 78টা, কিন্তু আপনারা দেখেছেন এই সেশনটা যতটুকু গেল আমরা কি দেখলাম? বিরোধী দলের অন্তত 10-15 জন কথা বলেছেন জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, সংস্কার পরিষদের ব্যাপারে। কিন্তু এই যে 213 আসন বিশিষ্ট একটা 2/3 দল, তাদের কয়জনকে আমরা কথা বলতে দেখেছি? একজন কথা বলেন, পাশে দিয়ে আরেকজন কথা বলেন, অর্ধেক। এবং যিনি আবার যখন কথা বলেন, অর্থাৎ আইনমন্ত্রী, মিথ্যা কথা ছাড়া একটা সত্য কথা আমরা তার মুখ থেকে শুনি নাই। এবং তিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। এই বিষয়ে, গুমের বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে যারা কাজ করেছেন তারা দেখিয়েছেন তিনি ইতিমধ্যেই সংসদে দাঁড়িয়ে অন্তত 10 থেকে 15টি অসত্য তথ্য, তাদের ভাষা হচ্ছে অসত্য, মিথ্যা বলা যাবে না, অসত্য তথ্য দিয়েছেন জাতিকে। এবং যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরপরে তিনি আর আইনমন্ত্রী হিসেবে থাকতে পারেন না। এবং তারা একজন চিফ প্রসিকিউটর বানিয়েছেন যিনি মানবতা বিরোধী অপরাধ এবং ফৌজদারি অপরাধের পার্থক্য বোঝে না। বলে এই হচ্ছে বাংলাদেশে বিএনপি। এবং আপনারা জানেন যে বিএনপির এই খাসলত এটা কিন্তু নতুন না। বাংলাদেশকে সংকটের মুখে ঠেলে দেওয়া এটা বিএনপির একটা ঐতিহাসিক সিলসিলার মধ্যে আছে। এবং তারা যে পথ দেখিয়েছে, আমি একটা আলোচনায় বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি এবং বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ বিএনপি যে রাস্তা দেখিয়ে গেছে ওটা তারা করতে পারে নাই, সেই কাজগুলোই আবার এসে আওয়ামী লীগ করে দেখিয়েছে, খুব সাকসেসফুলি করেছে। কিন্তু বিএনপি নিজের দেখানো রাস্তায় নিজে গিয়ে খাদের মধ্যে পড়েছে। আজকে আপনি পত্রিকা নিউজ দেখবেন যে এখন যে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে, আপনি কোথায় যেতে চান? আপনি কোথায় যেতে চান? সংসদে তো আপনি নির্বাক থাকেন এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্রীড়া বিষয়ক প্রশ্নের উত্তর দেন, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেন, তিনি সব্যসাচী সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন। শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থা ওই সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। দুনিয়ার সমস্ত বিষয়ে তিনি উত্তর দিচ্ছেন, শুধু নিজের মন্ত্রণালয়ের খবর নাই। গত 2 মাসে তাদের নিজেদের অন্তর্কন্দলে এই পর্যন্ত 30 জনের অধিক বিএনপি নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, কিন্তু তিনি বাংলাদেশকে সংবিধান পড়াচ্ছেন, যে সংবিধান আবার প্রতি পদে পদে প্রতি বাক্যে বাক্যে তিনি ভুল বলেন, বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি মনে করেন সংবিধানের ধারা উপধারা 115 অনুচ্ছেদ এটা আছে, 64 অনুচ্ছেদ এটা আছে, এইটা বুঝাই নাকি সংবিধান বোঝা। তিনি এখন বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন এবং তিনি কত তার অডাসিটিটা আপনারা খেয়াল করবেন। সংসদে দাঁড়িয়ে পুরো জাতিকে তিনি অপমান করছেন। তিনি বলছেন তিনি মাস্টারি করছেন। যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরপরে তাকে আর ওই জায়গায় কথা বলতে দিত না। আপনি আমাদের সংসদ নেতাকে দেখবেন তিনি নাকি জেস্টার পলিটিক্স করেন। আমি বলেছি তিনি একজন নির্বাক চলচ্চিত্র। সংসদে তিনি গাম্ভীর্যের সাথে বসে থাকেন। তিনি জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, চিফ হুইপ কথা বলেছেন, বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা কথা বলেছেন, কিন্তু আমাদের নির্বাক চলচ্চিত্র একটা সেকেন্ড মুখ থেকে একটা শব্দ বের করেন নাই। তার পক্ষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলে যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন, আমি আর কথা বাড়াবো না। শুধু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, মাছর ন্যায় বড় মাছ ছোট মাছকে গিলে খায়। আর বিএনপির এই সংসদীয় স্বৈরতন্ত্রে ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে। কিন্তু আমরা 11 দলীয় জোট এবং বাংলাদেশের জনগণ যতদিন আছে আপনাদেরকে আমরা গণ রায়ের বিরুদ্ধে যেতে দেব না। যদি যেতে চান তাহলে যতই বাংকার করেন, যতই টানেল করেন, কোনো লাভ হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
দেখুন, আমাদের যে কিনোট স্পিকার আছেন এবং আরও যারা আলোচক বিদগ্ধ, তারা একটা আইডিয়ার কথা বলেছে যে সংসদীয় সার্বভৌমত্ব, সভরেনিটি অফ পার্লামেন্ট। দেখুন, বাংলাদেশের সংসদ যে সার্বভৌম নয়, এটা বোথ অ্যাকাডেমিক্যালি এবং পলিটিক্যালি এটাকে ডিসপ্রুভ করা দরকার। সভরেনিটি অফ পার্লামেন্ট এই নোশনটার, এই আইডিয়াটার যদি ক্লোজেস্ট কোনো নেশন থাকে বা ক্লোজেস্ট পার্লামেন্ট ফলোয়িং দিস নোশন, সেটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট, দ্য ব্রিটিশ মডেল। ফ্রেঞ্চ ফিলোসফার অ্যান্ড লিগাল জুরিস্ট আলবার্ট ভ্যান ডাইসি, উনি একটা বই লিখেছিলেন, 1885-এ পাবলিশড হয়েছিল, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ দ্য ল অফ দ্য কনস্টিটিউশন। তিনি সেখানে এই সুপ্রিমেসি অফ পার্লামেন্ট অর সভরেনিটি অফ পার্লামেন্টের তিনটা প্রিন্সিপাল বলেছেন, অ্যান্ড অল থ্রি কন্ডিশনস মাস্ট বি স্যাটিসফাইড। যদি আপনি সভরেনিটি অফ পার্লামেন্টের কথা আসে, তাহলে ওখানে তিনি যে তিনটা প্রিন্সিপাল দিয়েছেন, এগুলো তিনটাই স্যাটিসফাইড হতে হয়। প্রিন্সিপাল নাম্বার 1, পার্লামেন্ট ক্যান মেক ল হোয়াট এভার ইট উইশেস টু। পার্লামেন্ট যে কোনো আইন করতে পারবে যা সেটা ভালো মনে করে। দেখুন, আমি একটা কম্পারেটিভ অ্যানালিসিস দেবো যে ব্রিটিশ মডেল কীভাবে ফলো করে, বাংলাদেশ কীভাবে ফলো করে না। ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট ক্যান মেক ল হোয়াট এভার ইট উইশেস টু। যদি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট মনে করে যে অল ব্লু হোয়াইট বেবিজ উইল বি কিল্ড ফ্রম নেক্সট মানডে মর্নিং, এই দেশের প্রত্যেকটা নীল চোখা বাচ্চাকে মেরে ফেলা হবে, যদি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট যদি এটা প্রসিডিউরালি কারেক্ট গো থ্রু করে যদি এটা পাস করে, ইট উইল বি এ গুড ল। গুড ল ইন দ্য সেন্স ইট ইজ এ প্রসিডিউরালি কারেক্ট ল। অফকোর্স তাদের একটা দে মাস্ট বি প্রিপেয়ার টু পে ফর পলিটিক্যাল র্যামিফিকেশনস, পলিটিক্যাল কম্পেনসেশনের জন্য ওই দলকে, ওই সরকারকে প্রিপেয়ার থাকতে হবে। বাট সো লং অ্যাজ লিগালিটি ইজ কনসার্ন, ইট ইজ এ গুড ল। ডাইসির প্রিন্সিপাল নাম্বার 1 তারা ফলো করে, বাংলাদেশ এটা করে না। বাংলাদেশের পার্লামেন্ট ক্যানট পাস ল হোয়াট এভার ইট উইশেস টু। এটা একটা প্রোভাইজ আছে, একটা কন্ডিশন হতে কি, ইট মাস্ট বি কম্প্যাটেবল টু দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস। কনস্টিটিউশন প্রভিশনাল একটা লিগ্যালিটি বেঞ্চমার্ক দিতে হয় যে এইটা কম্প্যাটেবল হতে হয়। 2 নম্বরটা অত ইম্পর্টেন্ট না, এই দুটোই স্যাটিসফাইড হয় যে পার্লামেন্ট ক্যানট বাইন্ড ইস সাকসেসর অ্যান্ড ইট ইজ নট বাউন্ড বাই ইটস প্রেডেসেসর। এটা বাংলাদেশও ভেরি মাচ ফলো করা হয়, বা শর্ত 3টা প্রিন্সিপালি স্যাটিসফাইড হতে হবে। থার্ড, এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে there is no body and authority which can challenge the validity of an act of parliament. ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট যে আইন পাস করে, কোনো বডি বা অথরিটি নাই যেখানে সেটা চ্যালেঞ্জ করা যায়, নট ইভেন দ্য কোর্ট। ওই যে আবার বলছি যে প্রসিডিউরালি কারেক্ট প্রসেস যদি ফলো করা হয়, ইট ক্যানট বি চ্যালেঞ্জ থ্রু কোর্ট। বাংলাদেশে পার্লামেন্ট যে আইন প্রণয়ন করে, এটা চ্যালেঞ্জ করা যায় না কোর্টে, তাহলে এই কন্ডিশন তো ফেল করে। এই জন্য বলছি, বাংলাদেশে যেটা বলা হচ্ছে সংসদে, যে ট্রেজারি বেঞ্চ থেকে, যে বাংলাদেশের সংসদ সার্বভৌম, ডিফেক্টিভ, ফ্লড অ্যান্ড লিগালি রং। আরেকটা হচ্ছে সংস্কার এবং অ্যামেন্ডমেন্টের প্রশ্ন। দেখুন, বিএনপি যে 31 পয়েন্টস তারা যে সবসময় রেফার করে, 31 দফা বলে, ওখানে 2টো দফা আছে, অনেকগুলো আছে, 2টো দফার কথা বলবো যেটা বেসিক স্ট্রাকচারকে ডিরেক্টলি এফেক্ট করে। একটা কি, যে বিএনপি কিন্তু এই জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনে এটা জুলাই সনদে স্বাক্ষর করেছে যে তারা বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম বাংলাদেশে চায়, এবং তারা যে ডিভিশনাল সিটিজগুলোতে তারা হাইকোর্টের যে বেঞ্চগুলোকে ডিভিশনাল সিটিগুলো নিতে চায়। এগুলো তো বেসিক স্ট্রাকচার প্রভিশন। তো আপনি যদি সংশোধনীর মাধ্যমে এটা আনতে পারবেন না। তো যদি বেসিক স্ট্রাকচারকে ডিরেক্টলি অ্যাফেক্ট করে, তাহলে আপনার একমাত্র পদ্ধতি হচ্ছে এটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে করতে হবে। পার্লামেন্ট ডাজ নট হ্যাভ দ্য অথরিটি টু ডু দ্যাট, এটা পারা যাবে না। তাহলে আপনি 31 পয়েন্টসের কথা বলে আপনি পলিটিক্যাল গিমিক করছেন, বলছেন যে আমরা 31 দফা আছে, জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনে আপনি সিগনেচার করেছেন, তাহলে এগুলো তো আপনার মিথ্যাচার করেছেন। আরেকটা বলবো, সেটা হলো যে আমাদের পলিটিশিয়ানদের ভিতরে দেখবেন একটা ল্যাক অফ পলিটিক্যাল ইন্টিগ্রিটির সেন্সের অভাব আছে। 2016-এ ডেভিড ক্যামেরন, তাকে রিজাইন করতে হয়েছিল। ডেভিড ক্যামেরন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার, উনি 2016-এ রিজাইন করেছিলেন কারণ তিনি রিমেইনের পক্ষে ছিলেন, যে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকবে।
তো যখন ব্রিটিশ পিপল এই রায় দিল যে না উই ওয়ান্ট টু কাম আউট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, তিনি এই রায়কে মেনে নিয়ে তিনি রেজিগনেশন অফার করলেন উইদাউট এনি পলিটিক্যাল প্রেশার। তো দেখুন তাদের সেন্স অফ ইন্টিগ্রিটি কোথায়। আর এখানে পুরো আমি পার্সোনালি ভেবেছিলাম যে বিএনপি হয়তো ডিলি ডালি করবে, একটু গড়িমসি করবে, কিন্তু এটা যে কমপ্লিটলি ডিসকার্ড করে দেবে, এটা আমার ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন আমি আসলে ভাবি নাই। আই এম রং। আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই এটা যে একেবারে ফ্লিক করে উড়াই দেবে, এটা আমাদেরকে ভাবে নাই। তো আমরা যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছিল, এই ডিসকার্ডের মাধ্যমে এটা নস্যাতের পথে যাচ্ছে, আমরা এটাকে আটকাবো, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।